ঝুম্পা তার শাশুড়ি মা মিতা দেবী এবং এক ছোট্ট মেয়ে পারুলের সঙ্গে বাস করে। আর তারা যেহেতু মধ্যবিত্ত পরিবারে বাস করে, তাই ঝুম্পাকে অনেক কষ্ট করে টাকা রোজগার করতে হয়। আর সেই টাকা দিয়ে তারা প্রত্যেকদিন ডাল ভাত ডিম ইত্যাদি খেয়ে থাকে। কিন্তু ঝুম্পার মেয়ে এখন সোশ্যাল মিডিয়া দেখে দেখে খুব পিৎজা খেতে শিখেছে, তাই সে সবসময় মায়ের কাছে পিৎজা খাওয়ার জন্য জেদ করে। কিন্তু পিৎজার যেহেতু অনেক দাম, তাই ঝুম্পা সবসময় তার মেয়েকে পিৎজা কিনে খাওয়াতে পারে না। একদিন ঝুম্পা কাজ থেকে বাড়িতে ফিরছে এমন সময়, এই ঝুম্পা, আজকে আমার দোকানে অনেক পাউরুটি আর ডিম বেঁচে গেছে, তুই বাড়িতে নিয়ে যা। রাত্রিবেলা ডিম পাউরুটি করে খেয়ে ঘুমিয়ে পড়বি। আর এই শীতের মধ্যে তোকে তাহলে রান্না করতে হবে না। কিন্তু দিদি, আমার কাছে ডিম আর পাউরুটি কেনার মতো টাকা নেই, তাই তুমি রেখে দাও। কালকে যদি টাকা থাকে তাহলে আমি এসে ডিম পাউরুটি কিনে নিয়ে যাব। আর আমি এমনিও দুপুরবেলা ডাল ভাত রান্না করে রেখে এসেছি, তাই বাড়ি গিয়ে আমি ডাল ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। তোকে আমি বলেছি যে আমাকে টাকা দিতে হবে, তুই এমনি ডিম আর পাউরুটি নিয়ে যা। আমার টাকা লাগবে না, আমি দোকান চালিয়ে অনেক টাকা রোজগার করি, তাই তোর কাছ থেকে যদি আমি 100 টাকা না নিই তাহলে আমার কোনো ক্ষতি হবে না, বুঝলি? এমন কথা শুনে ঝুম্পা খুবই খুশি হয়, তাই সে তখনই মালতী দেবীর কাছ থেকে কাঁচা ডিম এবং পাউরুটি নিয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু তার মেয়ে অপেক্ষা করে বসে থাকে যে মা পিৎজা কিনে নিয়ে আসবে আর সে রাত্রিবেলা পিৎজা খেয়ে ঘুমাবে। তাই ঝুম্পা বাড়িতে আসা মাত্রই তার মেয়ে পিৎজা খাওয়ার জন্য বায়না শুরু করে দেয়। মা, আমি তোমাকে বললাম আমার জন্য পিৎজা আনতে, আর তুমি নিয়ে আসলে না। আমি সেই কখন থেকে না খেয়ে বসে আছি, আমি কিছুতেই ডাল ভাত খাবো না, আমাকে পিৎজা খাওয়াতেই হবে। আমি পিৎজা কিনে নিয়ে আসতে একদম ভুলে গেছি রে মা, কিছু মনে করিস না। পরের মাসে মাহিনা পেলে আমি তোকে নিশ্চয়ই পিৎজা খাওয়াবো, কিন্তু এখন জেদ করিস না। এই দেখ, আমি ডিম আর পাউরুটি নিয়ে এসেছি, আজকে রাত্রিবেলা আমরা ডিমের অমলেট আর পাউরুটি খাবো। ঝুম্পা এমন কথা বললে তার মেয়ে কোনো কথাই শুনতে চায় না, ফলে ঝুম্পা ভীষণই বিপদে পড়ে। আর এমন সময় সে রান্নাঘরে যায় আর কিভাবে তার মেয়েকে পিৎজা বানিয়ে খাওয়াবে কিছুই বুঝে উঠতে পারে না। কিন্তু হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসে আর সে চেষ্টা করে যাতে পাউরুটি এবং ডিম দিয়ে পিৎজা বানানো যায়। আমি বরঞ্চ ডিমের মধ্যে পাউরুটি চুবিয়ে সেটাকে তেলের মধ্যে ভেজে নিই, আর তার উপর একটু সস দিয়ে আর বেঁচে থাকা চিকেন দিয়ে আমার মেয়েকে ব্রেড পিৎজা বানিয়ে খাওয়াই। এতে করে আমার মেয়ের পিৎজা খাওয়ার ইচ্ছাও মিটে যাবে আর আমাকে বাইরে থেকে বেশি টাকা দিয়ে পিৎজা কিনতেও হবে না। এই বলে ঝুম্পা পাউরুটি দিয়ে এবং ডিম দিয়ে ব্রেড পিৎজা বানাতে শুরু করে দেয়। আর কিছুক্ষণের মধ্যে পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে এবং বেঁচে থাকা সামান্য চিকেন দিয়ে সে খুব সুন্দর করে ব্রেড পিৎজা বানিয়ে ফেলে। আর সে যখন সেই পিৎজা তার মেয়েকে পরিবেশন করে তখন পারুলের সেই পিৎজা খেয়ে খুবই ভালো লাগে। মা, তুমি এত তাড়াতাড়ি কোথা থেকে পিৎজা নিয়ে আসলে? আমাদের এখানে তো কোথাও পিৎজার দোকান নেই। তুমি সত্যি কথা বলো, তুমি কাজ থেকে বাড়ি ফেরার সময় পিৎজা নিয়ে এসেছিলে, তাই তো? আর এখন লুকিয়ে রেখেছিলে যাতে আমাকে সারপ্রাইজ করতে পারো। মেয়ের কথা শুনে ঝুম্পা হেসে ওঠে আর সে তার মেয়েকে ভালোবেসে ব্রেড পিৎজা খাওয়ায়, যার ফলে পারুল খুবই খুশি হয়। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পারুল যখন স্কুলে যায় তখন ঝুম্পা আবার তার মেয়েকে ব্রেড পিৎজা বানিয়ে দেয় আর পারুল সেটা স্কুলের টিফিনে ভরে নেয়। আজকে সবাইকে তুই এই পিৎজা খাওয়াবি, কারণ প্রত্যেকদিন তোর সব বন্ধুরা তোকে টিফিনে পিৎজা খাওয়ায়, আর আজকে তুই ওদেরকে পিৎজা খাওয়াবি, কেমন? হ্যাঁ মা, ওরা খুব খুশি হবে। এই বলে পারুল খুশি হয়ে স্কুলে চলে যায়। আর স্কুলের টিফিনের সময় পারুল তার বান্ধবীদের বেশি বেশি করে ব্রেড পিৎজা খাওয়াতে শুরু করে। আর এমন সময় পারুলের এক বান্ধবী নিজের টিফিনে নিয়ে আসা চিকেন তন্দুরি পিৎজা পারুলকে খাওয়ায়। আর সেই পিৎজা খেয়ে পারুলের খুবই ভালো লাগে। আজকে আমি মাকে গিয়ে বলবো আমাকে তন্দুরি পিৎজা কিনে দিতে। মা যখন কালকে আমাকে চিকেন পিৎজা খাওয়াতে পেরেছে, তাহলে আজকে আমাকে নিশ্চয়ই তন্দুরি পিৎজাও খাওয়াতে পারবে। পারুল এমন সময় যখন স্কুল থেকে বাড়ি যাবে তখন তার বান্ধবীরা বেঁচে থাকা পিৎজা পারুলের টিফিন বক্সে ভরে দেয়। আর পারুল সেই পিৎজা নিয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু মেয়ে এরকম স্কুলের বান্ধবীদের কাছ থেকে পিৎজা নিয়ে এসেছে দেখে ঝুম্পা খুবই রাগ করে, কারণ ঝুম্পা একদম চেয়ে চিনতে খাবার খাওয়া পছন্দ করে না। আমি তোকে কালকে পিৎজা খাওয়ালাম, তুই তবুও স্কুল থেকে পিৎজা নিয়ে এসেছিস কেন? বান্ধবীদের থেকে খাবার নিয়ে আসিস, আমার কিন্তু এগুলো একদমই পছন্দ নয়। আমরা গরিব বলে ওরা তোকে দয়া করে খাবার দেয়। আমি তোকে বলেছি না কোনো দয়ার খাবার তুই নিবি না কারোর কাছ থেকে।
না মা, কেউ আমাকে দয়া করে খাবার দেয়নি। আমি ইচ্ছা করেই তো এই পিৎজাগুলো বাড়িতে নিয়ে এসেছি, কারণ তুমি আমাকে কালকে যে পিৎজা বানিয়ে খাইয়েছো তার থেকে এই পিৎজাটা বেশি ভালো খেতে। তাই তোমাকে এবার এই তন্দুরি চিকেন পিৎজা কিনে খাওয়াতে হবে। এই বলে পারুল তার মাকে সেই পিৎজা খাওয়াতে শুরু করে। আর ঝুম্পা সত্যিই সেই পিৎজা খেয়ে দেখে যে এই পিৎজার স্বাদ খুবই ভালো, কিন্তু সে বুঝতে পারে না যে কিভাবে সে পাউরুটি দিয়ে এরকম তন্দুরি পিৎজা তৈরি করবে। সুতরাং তার ভীষণ পরিমাণে চিন্তা হতে শুরু করে। আর এমন সময় তার কিছু করার থাকে না, তাই সে তাড়াতাড়ি করে বাজারে যায় আর বাজার থেকে অল্প একটু মাংস কিনে নিয়ে আসে। আজকে আমি তন্দুরি পিৎজা বানানোর চেষ্টা করব, আর এমন করে বানাবো যাতে আমার মেয়ে কিছু বুঝতেই না পারে যে এটা পাউরুটি পিৎজা। আমি দোকানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখেছি যে কিভাবে তন্দুরি চিকেন বানাতে হয়, আর আজকে আমি সেইভাবেই তন্দুরি চিকেন পিৎজা বানাবো। এই বলে ঝুম্পা প্রথমে সুন্দর করে চিকেন কষা রান্না করে, আর সেই চিকেনগুলো চুলার উপর রেখে সেগুলো পুড়িয়ে ফেলে, যার ফলে চিকেনগুলো পুড়তে পুড়তে একেবারে যখন তন্দুরের মতো হয়ে যায় তখন সে পাউরুটি সেকে তার মধ্যে পিৎজা সস লাগিয়ে এবং চিকেন দিয়ে তন্দুরি চিকেন পিৎজা তৈরি করে ফেলে। আর কিছুক্ষণের মধ্যে সে যখন তার মেয়েকে এরকম চিকেন তন্দুরি ব্রেড পিৎজা খাওয়ায় তখন পারুল কিছুতেই আসল পিৎজা এবং ব্রেড পিৎজার মধ্যে তফাৎ করতে পারে না। মা, তুমি তো দেখছি দারুণ পিৎজা করেছো। আমি এবার বুঝতে পেরেছি তুমি নিজে হাতেই পিৎজা বানাচ্ছো। এই পিৎজা আমার বান্ধবীর পিৎজার কাছে একেবারে ফেল হয়ে গেছে। পারুলের এরকম প্রশংসা শুনে ঝুম্পা খুবই খুশি হয়। আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর প্রায় প্রত্যেক দিনই ঝুম্পা তার মেয়েকে এরকম ব্রেড পিৎজা বানিয়ে খাওয়াতে থাকে। এমনকি পারুলের জন্মদিনেও সে তার মেয়েকে স্কুলে অনেক পিৎজা বানিয়ে পাঠায়, যাতে পারুল তার বান্ধবীদের পিৎজা খাওয়াতে পারে। আর পারুলের বান্ধবীর এরকম সুস্বাদু ব্রেড পিৎজা খেয়ে খুবই খুশি হয়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন ঝুম্পা মালিনী দেবীর জন্য ব্রেড পিৎজা বানিয়ে নিয়ে যায়। ঝুম্পা, তুই তো খুব ভালো পিৎজা তৈরি করেছিস। আমি তোর হাতে রান্না খেয়ে খুব খুশি হয়েছি, তাই তোকে আমি আর একটা উপকার করতে চাই। দেখবি এবার তোর পিৎজা একেবারে পুরোপুরি দোকানের মতো হবে, আর তুই চাইলে বাইরেও বিক্রি করতে পারবি। তুমি আবার আমাকে কি উপকার করতে চাও দিদি? আরে, আমার ঘরে একটা মাইক্রো ওভেন অনেকদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে, আর সেই মাইক্রো ওভেন আমরা ব্যবহার করি না, কারণ আমরা নতুন ওভেন কিনেছি। তুই বরঞ্চ সেই মাইক্রো ওভেন তোর বাড়িতে নিয়ে যা, আর বাড়িতে নিয়ে গিয়ে তুই মাইক্রো ওভেনটা একটু সারিয়ে নি। তারপর সেই ওভেনে তুই পিৎজা তৈরি করার চেষ্টা কর, দেখবি আর কোনো কথা হবে না। এই কথা শুনে ঝুম্পা প্রথমে কিছুতেই সেই মাইক্রো ওভেন নিতে চায় না, কিন্তু মালিনী দেবী জোর করলে ঝুম্পা শেষ পর্যন্ত সেই মাইক্রো ওভেন নিতে রাজি হয়। তাই সেদিনই ঝুম্পা সেই মাইক্রো ওভেন নিয়ে প্রথমে দোকানে সারানোর জন্য যায়। আর মাইক্রো ওভেন সারানো হয়ে গেলে সেই মাইক্রো ওভেন নিয়ে ঝুম্পা বাড়িতে আসে। বৌমা, তুমি এত দামি মাইক্রো ওভেন কোথা থেকে কিনে নিয়ে আসলে? এমনিতেই আমাদের কাছে বেশি টাকা থাকে না, তারপর তুমি বেকার বেকার টাকা নষ্ট করছো। শুধুমাত্র মেয়েকে পিৎজা বানিয়ে খাওয়াবে বলে এত টাকা নষ্ট করা কিন্তু মোটেই ঠিক নয়। মা, আমি এই মাইক্রো ওভেনটা কিনিনি, আমাদের মুদির দোকানের মালিনী দিয়ে আমাকে এই মাইক্রো ওভেনটা দিয়েছে। ঝুম্পা এই কথা বললে মিতা দেবী তাকে আর কিছু বলে না। আর এমন সময় ঝুম্পা তার ফোনে মাইক্রো ওভেন ব্যবহার করা দেখতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই সে বেশি বেশি করে পাউরুটি এবং ডিম কিনে নিয়ে আসে, আর তার সঙ্গে চিকেনও নিয়ে আসে, যার ফলে সে মাইক্রো ওভেনের মধ্যে ব্রেড পিৎজা বানায়। কিন্তু প্রথম 2-3 বার তার পিৎজা একেবারে পুড়ে যায়। এ বাবা, এবার কি হবে? আমার তৈরি ব্রেড পিৎজা তো পুড়ে গেল। এবার তো আমার মেয়ে খুব রেগে যাবে। না না, আমাকে যে করেই হোক মাইক্রো ওভেনে ঠিকঠাক পিৎজা বানানো শিখতেই হবে। এই বলে ঝুম্পা বারবার মাইক্রো ওভেনে পাউরুটি পিৎজা বানাতে শুরু করে। আর শেষমেশ সে একটা ঠিকঠাক পাউরুটি পিৎজা বানিয়ে ফেলে। আর সেই পাউরুটি পিৎজা যখন সে তার মেয়েকে খাওয়ায় তখন পারুল খুবই খুশি হয়। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। আর প্রত্যেকদিন ঝুম্পা মাইক্রো ওভেনে ব্রেড পিৎজা তৈরি করে। আর এবার তার পাড়া প্রতিবেশীরা একবার যখন ঝুম্পার হাতের ব্রেড পিৎজা খায় তখন তারাও সেই পিৎজার স্বাদ পেয়ে যায়। তাই তারা এবার কম দামে ঝুম্পার কাছ থেকে ব্রেড পিৎজা কিনতে শুরু করে। সত্যি ঝুম্পা, তুমি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারকে বাঁচিয়ে দিলে। তা না হলে যখন দোকানে পিৎজা কিনতে যাই তখন তো 500 টাকা নিচে কোনো পিৎজাই পাই না, তারই মধ্যে আবার স্মল, লার্জ, মিডিয়াম সাইজ আছে। কিন্তু তোমার এরকম পাউরুটি দিয়ে পিৎজা সস্তায় খেয়ে আমরা বেঁচে যাচ্ছি। আমাদের ছেলেমেয়েরাই পিৎজা খুব পছন্দ করবে। হ্যাঁ, আমারও কিছু টাকা লাভ হয়ে যাচ্ছে। আর বাজারে সত্যিই তো পিৎজার এখন অনেক দাম, তাই আমি এরকম নতুন পিৎজা আবিষ্কার করে খুব খুশি। এভাবে আরো কয়েকটা দিন কাটে। আর একদিন ঝুম্পা তাড়াতাড়ি করে কাজ করতে গেলে সে তার মেয়ের জন্য ব্রেড পিৎজা বানিয়ে রেখে যায়,
যাতে পারুল স্কুল থেকে এসে পিৎজা খেতে পারে। আর পারুল যখন স্কুল থেকে বাড়িতে ফিরে আসে তখন তার ভীষণই খিদে পায়, তাই সে রান্নাঘরে গিয়ে দেখে যে ব্রেড পিৎজা রাখা আছে। মা বলেছে ব্রেড পিৎজাগুলো খেয়ে নিতে, তা না হলে শক্ত হয়ে যাবে। আমি তাড়াতাড়ি করে পিৎজাগুলো খেয়ে নিই। এই বলে পারুল যখন সেই পিৎজা খেতে যাবে তখন সে দেখে যে ইতিমধ্যে সবকটা পিৎজা ঠান্ডা হয়ে গেছে আর সেই পিৎজাগুলো একেবারে শক্ত হয়ে উঠেছে। তাই তার মোটেই সেই ব্রেড পিৎজা খেতে ভালো লাগে না। এমন সময় পারুল ঠিক করে সে মাইক্রোওভেনে সবকটা পিৎজা গরম করে খাবে। তাই সে তাড়াতাড়ি করে মাইক্রোওভেন চালায়, কিন্তু সে যেহেতু মাইক্রোওভেন ব্যবহারের পদ্ধতি বুঝতে পারে না তাই সে অনেকক্ষণ মাইক্রোওভেন প্রিহিট করতে দিয়ে দেয়। আর এর ফলে মাইক্রোওভেন অনেক বেশি গরম হয়ে যায়। আর পারুল যখন প্রত্যেকটা পিৎজা মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দেয় তখন সেই মাইক্রোওভেন ঘুরতে ঘুরতে অতিরিক্ত চাপের সৃষ্টি করে আর হঠাৎই সেই মাইক্রোওভেন বাস্ট করে। এমন সময় পারুল চিৎকার করে ওঠে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাদের রান্নাঘরে আগুন লেগেছে, আমাকে বাঁচাও। আর এমন সময় মিতা দেবী এসে দেখে সত্যি রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। আর ধীরে ধীরে সেখানে পাড়া প্রতিবেশী সবাই জমা হয়ে আসে আর সবাই মিলে মাইক্রোওভেনে লেগে যাওয়া আগুন নেভানোর চেষ্টা করে। এভাবেই অনেক কষ্ট করে তারা আগুন নেভানোর পর সবাই মিলে পারুলকে উদ্ধার করে সামনের হসপিটালে ভর্তি করে। আর ঝুম্পার কাছে যখন সেই খবর পৌঁছায় তখন ঝুম্পা নিজেকে ঠিক রাখতে পারে না, সে কাঁদতে কাঁদতে হসপিটালে চলে যায়। যে করেই হোক আমার মেয়েকে বাঁচিয়ে তুলুন ডাক্তার বাবু, ও না বাঁচলে আমি মরে যাব। আপনি চিন্তা করবেন না, আমি ওকে ঠিকই সুস্থ করে তুলবো। এই বলে ডাক্তারবাবু পারুলের চিকিৎসা করতে শুরু করে আর ধীরে ধীরে পারুল সুস্থ হয়ে ওঠে। আর সেই সাথে তাকে অনেক ওষুধপত্র দেওয়া হয়। আর এরকম দুর্ঘটনার পর থেকে ঝুম্পা কিছুতেই পারুলের হাতে রান্নাঘর একা ছাড়তে চায় না। আর যেহেতু পারুলও এখন ভীষণ পরিমাণে ভয় পায় তাই সে আর কোনোদিনও রান্নাঘরে গিয়ে একা একা মাইক্রোওভেনে পিৎজা গরম করতে চায় না। তাই ঝুম্পা এখন নিজের হাতে গরম গরম ব্রেড পিৎজা বানিয়ে তার মেয়েকে খাওয়ায়। এভাবেই ঝুম্পা তার মেয়ে এবং শাশুড়ি মাকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে। সাগরিকা দেবী তার স্বামী মনোহর বাবু এবং 3 ছেলে অজয়, সুজয় ও বিজয়ের সঙ্গে বাস করে। কিছুদিনের মধ্যে সাগরিকা দেবী রুক্মিণী নামে এক মেয়ের সঙ্গে তার বড় ছেলে সুজয়ের বিয়ে দেয়। কিন্তু রুক্মিণী ভীষণ পরিমাণে অহংকারী প্রকৃতির মেয়ে ছিল আর সে কিছুতেই সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারে না। তাই শ্বশুরবাড়িতে আসার পর 2-1 মাসের মধ্যেই অজয়ের সঙ্গে রুক্মিণী আলাদা সংসার করতে শুরু করে। এর ফলে সাগরিকা দেবী সুজয় এবং বিজয়ের বিয়ে দেওয়ার কথা চিন্তা করে। তাই কিছুদিনের মধ্যেই তিতলি এবং কবিতা নামে একই বাড়ির 2 বোনের সঙ্গে সুজয় এবং অজয়ের বিয়ে দেওয়া হয়। বিয়ের পর শোনো, আমি চাই আমার পরিবার সবসময় মিলেমিশে থাকুক, কিন্তু আমার বড় বৌমা পুরোপুরি আলাদা, ও আমাদের সঙ্গে মিলেমিশে থাকতে পারেনি। সেই জন্য কিন্তু আমি তোমাদের 2 বোনকে বাড়ির বৌমা করে নিয়ে এসেছি, যাতে শ্বশুর বাড়িতে এসে তোমরা মিলেমিশে সংসার করতে পারো। আর হ্যাঁ, তোমাদের বড় জায়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখার দরকার নেই। তোমরা দুজনে মিলেমিশে সংসারের কাজকর্ম করবে আর রান্নাবান্না করে আমাদেরকে খাওয়াবে। রান্নাবান্না করার কথা শুনে তিতলি এবং কবিতা দুজনেই প্রচন্ড পরিমাণে চাপে পড়ে যায়, কারণ তিতলি এবং কবিতা দুজনের কেউই রান্নার পর্যন্ত জানে না। ভয়ে ভয়ে তারা দুজনেই রান্নাঘরে চলে যায়, কিন্তু তারা কিভাবে রান্না করবে বুঝে উঠতে পারে না। বোন, কি হবে? আমার তো ভীষণ ভয় করছে। শাশুড়ি মা যেভাবে আমাদের উপর সব দায়িত্ব চাপিয়ে দিল, উনি আমাদের প্রতি অনেক আশা করে ফেলেছেন। এবার আমরা যদি সবাইকে রান্না করে না খাওয়াতে পারি তাহলে কিন্তু আমাদের মান সম্মান থাকবে না। আমরা তো চা পর্যন্ত বানাতে পারি না। তোর মনে আছে বিয়ের আগে একবার আমরা বাবা মাকে গরম মশলা আর লেবু দিয়ে চা করে খাইয়েছিলাম? সারা দিন বাবা মা বমি করেছিল। আমিও তো কিছুই বুঝতে পারছি না দিদি, কিন্তু যাই বল না কেন আমাদের শ্বশুর বাড়ির রান্নাঘরটা কিন্তু খুব সুন্দর দেখতে। বল, আমাদের বাপের বাড়ির রান্নাঘরটা খুবই ছোট মতো ছিল। এই দিদি দেখ, এখানে আবার একটা বড় জানালাও আছে। এই জানালার ওই পারে কি আছে বলতো? এই বলে কৌতূহলবশত কবিতা সেই রান্নাঘরের জানালা খোলে। আর জানালা খুলে কবিতা এবং তিতলি তাদের বড় জাকে জানালার ওপারে দেখতে পায়। আসলে সাগরিকা দেবীর বাড়িতে 2টো রান্নাঘর একেবারে পাশাপাশি ছিল। একটা রান্নাঘরে আগে থেকেই বড় বৌমা রুক্মিণী রান্নাবান্না করে থাকে, আর সেই রান্নাঘরের পাশে রান্নাঘরটাতেই তিতলি এবং কবিতাকে রান্না করতে দেয়া হয়। কিন্তু সেই বড় বড় 2 রান্নাঘরের মাঝে একটাই জানালা ছিল, আর সেই জানালা দিয়ে সহজেই এক রান্নাঘর থেকে আরেক রান্নাঘরের সবকিছুই ভালোভাবে দেখতে পাওয়া যায়। দিদি ওই দেখ, আমাদের বড় যা রান্নাঘরে রান্না করতে এসেছে। দেখ দেখ,
মনে হচ্ছে মাংস রান্না করবে আর বিভিন্ন রকম সবজি রান্না করবে। কত রকম সবজি কেটে রেখেছে, মাংসও ধুয়ে রেখেছে। আমার মাথায় কিন্তু একটা দারুণ আইডিয়া এসেছে দিদি। বোন, তোর কি খেয়ে দিয়ে কাজ নেই? কে কি করছে দেখার কোনো দরকার নেই। আমাদের বড় যা কি রান্না করছে সেটা দেখে কি আমাদের কোনো লাভ আছে? বড় যা তো আর আমাদের শাশুড়ি মাকে রান্না করে খাওয়াবে না, আমাদের দুজনকেই রান্না করে খাওয়াতে হবে। এখন কিভাবে কি রান্না করব সেটা চিন্তা কর। তাছাড়া আমাদের বড় জায়ের সঙ্গে কিন্তু শাশুড়ি মা কিংবা আমাদের পরিবারের কারোর কোনো কথা হয় না, তাই আমরা ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। তুই জানালাটা বন্ধ করে দে। আরে দিদি, বোকার মতো কাজ করিস না। এই জানালাটা আছে বলেই কিন্তু আমরা এই যাত্রায় বেঁচে যাব। সুজয়ের কাছ থেকে শুনেছি আমাদের বড় যা কিন্তু ভালো রান্না করতে পারে। আমরা এই জানালা দিয়ে আমাদের বড় যা যেভাবে রান্না করবে সেটা দেখে দেখে আমরাও রান্না করব। ব্যাস, তাহলেই আমাদের প্রবলেম সলভ। চল, আজকে আমরাও মাংস আর সবজি রান্না করব। তুই তাড়াতাড়ি করে গাজর, আলু, ফুলকপি, মটরশুঁটি এই সবজিগুলো কেটে ফেল। এমন সময় কবিতা এবং তিতলির বড় যা রুক্মিণীও তাদেরকে দেখতে পায়। কি ব্যাপার, তোমরা জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? রান্না বান্না কিছু পারো বলে তো মনে হচ্ছে না। যে থেকে রান্নাঘরে এসেছো তখন থেকেই তো গুজুর গুজুর ফুসুর ফুসুর করেই চলেছো। নিশ্চয়ই আমাকে দেখে আমার নামে নিন্দা করছো। আরে না না দিদি, তোমার নামে আমরা নিন্দা করব কেন? আমরা তো তোমার প্রশংসা করছিলাম। তুমি কি সুন্দর দেখতে গো, আর তোমার ফিগারটাও কত সুন্দর। আমাদের 3 জায়ের মধ্যে তোমাকেই কিন্তু সবচেয়ে ভালো দেখতে। কবিতার কথা শুনে রুক্মিণী প্রচন্ড পরিমাণে খুশি হয়, তাই সেও হাসি মুখে কবিতার সঙ্গে কথা বলতে শুরু করে। যাক, তোমাদেরকে যতটা খারাপ ভেবেছিলাম তোমরা ততটাও খারাপ না। তোমাদের সঙ্গে কথা বলতে আমার বেশ ভালোই লাগছে। আচ্ছা, তোমরা কি রান্না বান্না করবে শুনি? আজকে তো আমি মিক্স ভেজ আর মাংস কষা রান্না করছি। ওয়াও, আমাদের মধ্যে কত মিল দেখেছো। আমরাও তো আজকে মিক্স ভেজ আর মাংস কষা রান্না করব। চলো, আমরা 3 জনেই গল্প করতে করতে রান্না করে নিই, তাহলে রান্না করতে আমাদের আর বোরিং লাগবে না। এই শুনে রুক্মিণী রান্না করতে শুরু করে, আর কবিতা একভাবে জানালার কাছেই দাঁড়িয়ে থাকে। কবিতা জানালা দিয়ে খুব ভালো মতো লক্ষ্য করতে থাকে তার বড় যা কিভাবে কি রান্না করছে। আর সেই রান্না করার পদ্ধতি কবিতা আস্তে আস্তে তার দিদি তিতলিকে বলে দেয়। কবিতার কথা শুনি তিতলি সেই মতো রান্না করতে থাকে। এভাবেই তিতলি এবং কবিতা তাদের বড় জায়ের রান্নার নকল করে খুব সুন্দরভাবে রান্নাবান্না সম্পন্ন করে। আর দুপুরবেলা যখন কবিতা এবং তিতলি সবাইকে খাবার খেতে দেয় তখন তাদের হাতের রান্না সবারই ভীষণ পছন্দ হয়। বাহ, তোমরা দারুণ খাবার রান্না করেছো। আমি তো ভাবতেও পারিনি তোমরা 2 বোন এত ভালো খাবার রান্না করতে পারবে। আজকে আমি খুব খুশি। আমি এত খুশি হয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা আমার বড় বৌমার থেকেও অনেক ভালো খাবার রান্না করেছো। বড় বৌমা ভালো খাবার রান্না করতে পারে বলে ওর তো অহংকারের শেষ নেই। যাক, তোমাদের দুজনকে নিয়ে আমি কিন্তু খুব খুশি। শাশুড়ি মায়ের কথা শুনে তিতলি এবং কবিতা দুজনেই খুবই খুশি হয়, কিন্তু দূর থেকে দাঁড়িয়ে রুক্মিণী তার শাশুড়ি মায়ের কথা যখন শুনতে পায় তখন তার মনে মনে খুবই রাগ হয়। কিন্তু তবুও সে তার শাশুড়ি মাকে কিছু বলতে পারে না, কারণ রুক্মিণী এবং তার শাশুড়ি মায়ের মধ্যে কোনো রকম কথা হতো না। কারণ ঝগড়া ঝামেলার পর থেকেই রুক্মিণী সম্পূর্ণভাবে আলাদা থাকতে শুরু করেছিল। এভাবে সেই দিনটা কাটে। আর পরের দিন সকালবেলা সাগরিকা দেবী তার 2 বৌমাকে আবার সকালবেলা জলখাবার রান্না করতে বলে। তাই তিতলি এবং কবিতা রান্নাঘরে জলখাবার তৈরি করতে চলে যায়। আর রান্নাঘরে গিয়েই তারা আগে ভাগে রান্নাঘরের জানালাটা খুলে দেয়। দিদি, আমাদের বড় যা রান্না করতে চলে এসেছে। আমি জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের বড় জায়ের সঙ্গে গল্প করছি, আর ও যা যা রান্না করবে আমি তোকে তাড়াতাড়ি করে বলে দেব, তুইও তাই তাই রান্না করবি, ঠিক আছে? ও দিদি, তুমি এসে গেছো? আমরা 2 বোন তখন থেকে ভাবছি যে তুমি কেন রান্নাঘরে আসছো না। তুমি আজকে কি রান্না করবে গো? না, আজকে আমি সেরকম কিছু রান্না করব না। আসলে ঘুম থেকে উঠতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তোমাদের দাদা অফিসে যাবে তো, তাই আমি ওর জন্য তাড়াতাড়ি করে একটু আলুর পরোটা বানিয়ে দেব। বাড়িতে আচার আছে, আচার দিয়ে খেয়ে নেবে। এভাবেই কিছুদিন কাটে। আর প্রত্যেক দিনই তিতলি এবং কবিতা 2 বোন তাদের বড় জায়ের দেখা দেখি রান্নাবান্না করতে থাকে। কিন্তু ব্যাপারটা নিয়ে রুক্মিণীর ভীষণ পরিমাণে সন্দেহ হয়। আমার কেমন জানি ওদের 2 বোনের উপর খুবই সন্দেহ হচ্ছে। সবসময় আমার প্রশংসা করে, আমার সঙ্গে ভালোভাবে কথা বলে, আর আমি যখন যেটা রান্না করি ওরাও ঠিক তখনই সেটাই রান্না করে। আমার মনে হচ্ছে ওরা রান্না বান্না করতে পারে না। আজকে ওদের উপর ভালো মতো নজর রাখতে হবে। রুক্মিণী সেদিন খুবই ভালো মতো কবিতা এবং তিতলির উপর নজর রাখে। আর রুক্মিণী খুব ভালো মতোই বুঝতে পারে যে কবিতা তার সাথে কথা বলার সময় সে কিভাবে রান্না করছে সেই দিকে একভাবে তাকিয়ে আছে।
বুঝেছি, আমাকে বোকা বানানো। তোমরা দুজনে রান্না বান্না কিছুই করতে পারো না সেটা আমি ভালো মতোই বুঝতে পেরেছি। আমার রান্নার রেসিপি দেখে তোমরা দুজনে প্রত্যেকদিন ভালো ভালো খাবার রান্না করে শাশুড়ি মাকে খাওয়াচ্ছ, আর শাশুড়ি মা খুশি হয়ে তোমাদেরকে টাকা পয়সা উপহার দিচ্ছে। আর সেই সাথে শাশুড়ি মা শুধুই আমার বদনাম করছে। আজকে তোমাদেরকে ভালো মতো মজা দেখাতেই হবে। এই বলে রুক্মিণী সেদিন ইচ্ছাকৃতভাবে তার রান্না করা খাবারে বেশি বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো এবং বেশি বেশি করে লবণ মিশিয়ে দেয়। আর যা দেখে কবিতা ও তিতলিকে খাবারের মধ্যে বেশি বেশি লবণ এবং বেশি বেশি করে লঙ্কা গুঁড়ো মেশাতে বলে। এর ফলে সেদিনের রান্না করা পনিরের তরকারি একেবারেই খাওয়ার মতো উপযোগী হয় না। তাই তিতলি এবং কবিতা সেদিন যখন সবাইকে খাবার খেতে দেয়, কিছুতেই সেই খাবার কেউ মুখে তুলতে পারে না। কি ব্যাপার, রান্না করার সময় তোমাদের কোথায় মন ছিল? খাবারে তোমরা আজকে এত লঙ্কার গুঁড়ো আর এত লবণ দিয়েছো কেন? বেশ তো কিছুদিন ধরে ভালোই খাবার রান্না করলে, কিন্তু আজকে হঠাৎ করে কি হলো? এই শুনে তিতলি এবং কবিতা দুই বোন খুবই ভয় পেয়ে যায়। ক্ষমা করবেন মা, আজকে কিভাবে আমাদের রান্না খারাপ হয়ে গেছে আমরা বুঝতে পারছি না। আসলে প্রত্যেক দিনই তো একভাবে রান্না করছি, দু একদিন তো এরকম ভুলভ্রান্তি হতেই পারে বলুন, তবে পরের বার আর এরকম কিছু হবে না। কিন্তু এরকম ভুল হবে কেন আগে সেটা বলো। খুব তো রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরে জানালা দিয়ে বড় জায়ের সঙ্গে গালগপ্প চলছে। এরকম গালগপ্প করতে করতে রান্না করলে রান্নার ক্ষেত্রে ভুলভ্রান্তি তো হবেই। মনে হচ্ছে তুই রান্নাঘরের মাঝখানের এই জানালাটা এবার আমাকে পার্মানেন্টলি বন্ধ করার ব্যবস্থা করতে হবে, তাহলে তোমরা আবার ভালো মতো খাবার রান্না করতে পারবে। এই শুনে কবিতা এবং তিতলি দুজনেই ভয় পেয়ে যায়। না না মা, আপনি দয়া করে এরকম করবেন না। আপনি যাই করুন না কেন রান্নাঘরের জানালাটা বন্ধ করে দেবেন না, কারণ ওই জানালাটা যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু আমাদের রান্না করতে খুবই অসুবিধা হবে। আমরা ঠিক মতো রান্না করতে পারবো না, কারণ ওই জানালাটা বন্ধ করে দিলে রান্নাঘরে প্রচন্ড গরম লাগবে। আপনি এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা কালকে আপনাকে আবার ভালো মতো খাবার রান্না করে খাওয়াবো। রুক্মিণী তার দুই জায়ের এরকম অবস্থা দেখে মনে মনে প্রচন্ড পরিমাণে আনন্দ পায়। আর পরের দিন যখন কবিতা এবং তিতলি দুজনে রান্না করতে যায়, বোন তুই কিন্তু কালকে আমাকে ভুলভাল রান্নার রেসিপি বলেছিস। আজকে কিন্তু আমাদের বড় যা কিভাবে রান্না করছে তুই ভালোভাবে দেখে ঠিকঠাক করে বলবি, তা না হলে আজকেও কিন্তু শাশুড়ি মায়ের কাছে বকা শুনতে হবে। এমন সময় রুক্মিণীও নিজের রান্নাঘরে আসে। কি ব্যাপার, কালকে তোমরা শাশুড়ি মায়ের কাছে খুব ঝাড় খেলে দেখলাম, আজকে কিন্তু ভালো মতো রান্না করবে, না হলে কিন্তু শাশুড়ি মা তোমাদেরকে বাপের বাড়িতে পাঠিয়ে দেবে। ও হ্যাঁ, আমি যেটা তোমাদেরকে বলতে এসেছিলাম, আমি কিন্তু 1 মাসের জন্য বাপের বাড়িতে যাচ্ছি। 1 মাস পর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর হ্যাঁ, আমি কিন্তু এই রান্নাঘরের জানালাটা বন্ধ করে দিয়ে যাচ্ছি, কেমন? তা না হলে আমার রান্নাঘরে কুকুর বিড়াল ঢুকে যেতে পারে। এই শুনে কবিতা এবং তিতলি দুজনেই খুবই চাপে পড়ে যায়, আর তারা সত্যি কথা বলতে বাধ্য হয়। না না দিদি, তুমি 1 মাসের জন্য বাপের বাড়িতে চলে যাচ্ছ, এবার কি হবে? এবার তো আমরা ফেসে যাব। আসলে দিদি, তোমাকে একটা সত্যি কথা বলার আছে। আমরা দুই বোনের কেউই রান্না বান্না করতে পারি না, আর এতদিন পর্যন্ত আমরা এই জানালা দিয়ে তোমার রান্নার রেসিপি দেখে দেখে রান্না করেছি। তুমি দয়া করে আমাদেরকে হেল্প করো, তা না হলে শাশুড়ি মা আমাদেরকে ছাড়বে না। তুমি আমাদেরকে রান্না শিখিয়ে দাও না। আমি জানি তোমরা কিছুই রান্না বান্না করতে পারো না, তাই তো তোমাদের মুখ থেকে সত্যি কথাটা আমি বের করতে চাইছিলাম। আমি তোমাদেরকে সব খাবার রান্না করে শিখিয়ে দেব, কিন্তু তোমাদের কিন্তু আমাকে একটা হেল্প করতে হবে। আমি আবার তোমাদের সঙ্গে এক সংসারে থাকতে চাই, কারণ তোমরা দুজনেই কি সুন্দর মিলেমিশে রান্না করে সবাইকে খাবার খাওয়াও, আমার দেখতে খুব ভালো লাগে। আর শাশুড়ি মাও তোমাদেরকে কত ভালোবাসে। আমার এখন একা একা থাকতে, একা একা রান্না করতে একদমই ভালো লাগে না। তোমাদের দুজনকে দেখে আমি শিখেছি সবাই মিলেমিশে থাকার মধ্যে একটা আলাদাই আনন্দ আছে। তাই তোমরা দয়া করে শাশুড়ি মায়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলো। আমি আবার সবার সাথে এক সংসারে থাকতে চাই। রুক্মিণীর কথা শুনে তিতলি এবং কবিতা খুবই খুশি হয়। তাই সেদিনই তিতলি এবং কবিতা তাদের শাশুড়ি মায়ের সঙ্গে সেই ব্যাপারে কথা বলে। সাগরিকা দেবীও কোনো আপত্তি করে না। তাই সেদিন থেকে রুক্মিণী, তিতলি এবং কবিতা একই রান্নাঘরে 3 জনে মিলে রান্নাবান্না করতে শুরু করে। আর সময়ের সঙ্গে সঙ্গে রুক্মিণী তার দুই জাকে রান্নাবান্না শিখিয়ে দেয়। এভাবেই সবাই হাসি খুশি বসবাস করতে থাকে।